একটু ভাবুন তো, এমন একটা পরিস্থিতি যেখানে কোনো মানুষের কাছে তার সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করার জন্য পর্যাপ্ত টাকা আছে, সময় আছে। হ্যাঁ, মানে সুযোগটাও একদম হাতের মুঠোয়। একদম, সব কিছুই আছে, কিন্তু সে ইচ্ছেকৃতভাবে সেই সুযোগটা প্রত্যাখ্যান করছে। সে তার স্বপ্নটা পূরণ করতেই চাইছে না। এটা শুনলে খুব অদ্ভুত লাগে। তাই না? কেন মানুষ নিজের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করার জন্য নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়? মানুষের মনের এই অদ্ভুত স্ববিরোধিতা আসলে এক বিশাল মনস্তাত্ত্বিক ধধা। মানুষ সফল হতে চায়, আবার সেই সাফল্যের খুব কাছাকাছি পৌঁছালে এক ধরনের অজানা আতঙ্কে পিছিয়েও আসে। একদম তাই, পিছিয়ে আসে। আর এই গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো নিয়েই আমাদের আজকের এই অনুসন্ধান। পাউলো কোয়েলহোর কালজয়ী বই দি অ্যালকেমিস্ট বা দ্য অ্যালকেমিস্টের পাতা থেকে আমরা বের করে আনব মানুষের নিজস্ব নিয়তি, জীবনের উদ্দেশ্য আর স্বপ্ন পূরণের পেছনের আসল বিজ্ঞান এবং দর্শন। অনেকেই হয়তো ভাবেন এটি কেবলই একটি রূপকথার গল্প। হ্যাঁ। কিন্তু যারা নিজেদের জীবনের উদ্দেশ্য খুঁজছেন তাদের জন্য এই বইয়ের পড়তে পড়তে লুকিয়ে আছে মানব চরিত্রের জটিল সব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খতিয়ে দেখা যাক। এই উৎসের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি খুব সাধারণ রূপকের আড়ালে মানুষের অবচেতন মনের ভয়, আকাঙ্ক্ষা এবং সিদ্ধান্তহীনতার মতো বিষয়গুলোকে ব্যবচ্ছিত করে। হ্যাঁ, ওপর দিয়ে দেখলে মনে হবে ওপর দিয়ে দেখলে মনে হবে একজন সাধারণ মেষপালক শুধু গুপ্তধন খুঁজছে, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এটি মূলত আত্মপরিচয় খোঁজার এক অবিরাম মনস্তাত্ত্বিক যাত্রা। আর এই যাত্রার কেন্দ্রে রয়েছে সান্তিয়াগো নামের এক স্প্যানিশ মেষপালক। সে আন্দালুসিয়ার প্রান্তরে মেষ চড়াতে চড়াতে একটা স্বপ্ন বারবার দেখতে শুরু করে, ওই যে পিরামিডের স্বপ্নটা, বা নিজস্ব নিয়তি সম্পর্কে সচেতন করেন। হুম সেই বৃদ্ধের একটি বিখ্যাত উক্তি আছে, কেউ যখন সত্যিই কিছু চায় তখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে। আচ্ছা, এই যে পার্সোনাল লেজেন্ড ধারণাটি, এর মনস্তাত্ত্বিক ভিত্তি কিন্তু বেশ গভীর। তাই নাকি? হ্যাঁ, এটি হলো সেই অকৃত্রিম তাড়না যা কোনো মানুষের ভেতরে একেবারে শৈশব থেকে জন্ম নেয়। কিন্তু সমস্যা হলো আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার। সমাজ আমাদের যা শেখায় আর কি। ঠিক, বয়স বাড়ার সাথে সাথে সমাজ, পরিবার এবং চারপাশের মানুষ এক ধরনের বাস্তবতার চাপিয়ে দেওয়া মাপকাঠি তৈরি করে দেয়। মানুষ ভাবতে শুরু করে যে তার নিজস্ব স্বপ্নগুলো আসলে অবাস্তব। ছেলে মানুষই মনে করে। একদম। গল্পের অন্যান্য চরিত্রের দিকে তাকালেও কিন্তু এই সামাজিকীকরণের প্রভাব খুব স্পষ্টভাবে ধরা পড়ে। সান্তিয়াগো যখন তার স্বপ্নের জন্য সবকিছু ছেড়ে বেরিয়ে পড়ার সাহস দেখায়, তখন শহরের রুটিওয়ালা বা সেই বেকার, সে কিন্তু ঠিক উল্টো পথ হাঁটে। হ্যাঁ, সে রুটিওয়ালা। সেই রুটিওয়ালারও তো একসময় বিশ্বভ্রমণের স্বপ্ন ছিল, তাই না? কিন্তু সে ভ্রমণ না করে আগে একটা বেকারি কিনে টাকা জমানোর সিদ্ধান্ত নেয়, যেন বৃদ্ধ বয়সে নিরাপদে সে আফ্রিকায় যেতে পারে। ঠিক, সে তার স্বপ্নকে একটা নিরাপদ ভবিষ্যতের জন্য স্থগিত রাখে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল মানুষ কিভাবে নিজেদের স্বপ্ন পূরণের ভয় পায়। রুটিওয়ালার চেয়েও এই ভয়ের সবচেয়ে নিখুঁত মনস্তাত্ত্বিক উদাহরণ হল সেই ক্রিস্টাল মার্চেন্ট বা কাঁচের পাত্রের ব্যবসায়ী। ওই যে সান্তিয়াগো যার দোকানে কাজ নেয় আফ্রিকায় গিয়ে। হ্যাঁ, এই ব্যবসায়ীর কাছে পর্যাপ্ত অর্থ আছে, তার সারা জীবনের স্বপ্ন মক্কায় তীর্থ করতে যাওয়া, কিন্তু সে কখনো মক্কায় যাওয়ার টিকিট কাটে না। কারণটা খুব ইন্টারেস্টিং। কারণ তার অবচেতন মন বিশ্বাস করে যে স্বপ্নটা অধরা আছে বলেই সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ খুঁজে পায়। আচ্ছা, স্বপ্নটা যদি পূরণ হয়েই যায় তাহলে তার আর বেঁচে থাকার কোনো প্রেরণা থাকবে না। এটা অনেকটা সেই সব মানুষদের মতো যারা সারা জীবন ধরে একটি স্বপ্নের ছুটির পরিকল্পনা করেন। বছরের পর বছর ধরে তারা হয়তো ব্রোশিওর দেখেন, অনলাইনে হোটেলের ছবি দেখেন, হ্যাঁ, ছবি দেখেন, কিন্তু কখনো টিকিট কাটেন না। কল্পনার জগতের আনন্দ বাস্তবের ঝুঁকির চেয়ে অনেক বেশি নিরাপদ মনে হয় তাদের কাছে। কারণ বাস্তবে ভ্রমণে গেলে প্লেন মিস করার ভয় থাকে, হোটেল খারাপ হওয়ার ভয় থাকে, স্বপ্ন ভেঙে যাওয়ার এই তীব্র আতঙ্ক মানুষকে কোনো পদক্ষেপই নিতে দেয় না। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। কিরকম?
ওই যে বৃদ্ধ রাজা বললেন কেউ কিছু চাইলে বিশ্বব্রহ্মাণ্ড তাকে সাহায্য করার জন্য চক্রান্ত করে, সান্তিয়াগো তো নিজের ভেড়া বিক্রি করে সব ছেড়ে আফ্রিকায় পা রাখল। আর পা রাখার প্রথম দিনেই একজন প্রতারক তার সর্বস্ব লুট করে নিল। হ্যাঁ, সব টাকা নিয়ে পালালো। তো এই সর্বস্বান্ত হওয়াটা বিশ্বব্রহ্মাণ্ডের কেমন সাহায্য? এটা তো পুরো উল্টো হলো। আচ্ছা, আপাত দৃষ্টিতে এটিকে চরম দুর্ভাগ্য মনে হয় স্বাভাবিক, কিন্তু মনস্তত্ত্বের ভাষায় এটি হল ইগো বা অহংকারের মৃত্যু। অহংকারের মৃত্যু মানে হল সান্তিয়াগো তার ওই পুরনো স্প্যানিশ মেষপালকের পরিচয় নিয়ে মরুভূমির এই কঠিন যাত্রায় টিকতে পারত না। সর্বস্বান্ত হওয়ার মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড আসলে তার পুরনো পরিচয়কে ধ্বংস করে দিল। ও আচ্ছা। এটি কোনো শাস্তি ছিল না, বরং এটি ছিল একটি পরীক্ষা বা লক্ষণ, যাকে বইয়ের ভাষায় ওমেন বলা হয়েছে। ওমেন, হ্যাঁ। এই ঘটনার পর সান্তিয়াগোর সামনে দুটি পথ খোলা ছিল। সে নিজেকে একজন প্রতারিত অসহায় বালক ভাবতে পারত, অথবা গুপ্তধনের সন্ধানে বের হওয়া একজন অভিযাত্রী ভাবতে পারত। ঠিক ধরেছেন। এই চরম বিপদের মুহূর্তটি তাকে নিজের পরিচয় নতুন করে সংজ্ঞায়িত করার সুযোগ করে দিয়েছিল। এই লক্ষণ বা ওমেনগুণের কথা বইটিতে বারবার এসেছে। সান্তিয়াগো মেষ চড়ানোর সময় থেকেই কিন্তু বুঝতে শিখেছিল যে প্রকৃতির নিজস্ব একটা ভাষা আছে। জগতের ভাষা আর কি। হ্যাঁ, নির্দিষ্ট কোনো পাখির উপস্থিতি তাকে সাপের সংকেত দিত। আবার কোনো ঝোপের ধরন দেখে সে বুঝতে পারত আশেপাশে জলের অস্তিত্ব আছে কিনা। প্রজাপতি বা ঝিঝি পোকা তার কাছে ইতিবাচক লক্ষণ হিসেবে ধরা দিত। আর ওই যে বৃদ্ধ রাজা তাকে উরিম ও থুম্মিম নামের দুটি পাথরও দিয়েছিলেন। হ্যাঁ, সাদা আর কালো পাথর। ঠিক, যা সিদ্ধান্তহীনতার মুহূর্তে তাকে পথ দেখাতে পারত। উরিম এবং থুম্মিম পাথর দুটি আসলে মানুষের অন্তর্নিহিত দ্বিধা কাটানোর একটি পদ্ধতি। মানে মানুষ অনেক সময় জানে তার কি করা উচিত, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিতে ভয় পায়। দায়িত্ব এড়াতে চায়। লক্ষণ বা প্রকৃতির ভাষা বলতে আসলে বোঝানো হয়েছে চারপাশের পরিবেশের প্রতি চরম মাত্রায় মনোযোগী হওয়াকে। প্রকৃতি সবসময় সংকেত দেয়, কিন্তু সেই সংকেত বোঝার জন্য মনকে বর্তমান মুহূর্তের সাথে সংযুক্ত থাকতে হয়। আর এই বর্তমানের সাথে সংযুক্ত থাকার বিষয়টিতে ইংরেজ মানুষটি বা দ্য ইংলিশ ম্যান চরিত্রের বৈপরীত্য খুব দারুণভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, ওই ইংরেজ লোকটি। মরুভূমি পাড়ি দেওয়ার সময় সান্তিয়াগোর সাথে এই ইংরেজের দেখা হয়। সেই মানুষটি অ্যালকেমি শেখার জন্য ব্যাগে করে শুধু বড় বড় সব জটিল বই নিয়ে ঘুরছিল। সে সারাক্ষণ বইয়ের পাতায় মুখ গুজে ফর্মুলা খুঁজত। হ্যাঁ, অন্যদিকে সান্তিয়াগো তার বইগুলো পাশে সরিয়ে রেখে মরুভূমির দিকে তাকিয়ে থাকত। সে মরুভূমির নীরবতা এবং বাতাসের গতিবিধি পর্যবেক্ষণ করত। ইংরেজ মানুষটি হল সেই সব মানুষের প্রতিচ্ছবি যারা ভাবে যে পৃথিবীর যাবতীয় জ্ঞান কোনো ম্যানুয়াল বা বইয়ের পাতায় লিপিবদ্ধ আছে। তারা বিষয়বস্তু নিয়ে পড়াশোনা করে, কিন্তু সেটি অনুভব করে না। এটি অনেকটা ধরুন সাঁতার কাটার ওপর 10টি বই পড়ার পর জলে না নেমেই নিজেকে সাঁতারু দাবি করার মতো। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। সান্তিয়াগো কোনো ফর্মুলা খুঁজছিল না। সে মরুদ্যানে আকাশে দুটি বাজ পাখির লড়াই দেখে আসন্ন বিপদের সংকেত পড়তে পেরেছিল, কারণ সে বইয়ের পাতায় নয়, বরং পারিপার্শ্বিক অবস্থার সাথে পুরোপুরি মিশে গিয়েছিল। আর ঠিক এই জায়গাতেই ব্যাপারটা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে আধুনিক যান্ত্রিক জীবনে মরুভূমিতে গিয়ে বাজপাখির লড়াই দেখার সুযোগ তো আমাদের নেই। তা তো বটে। তাহলে আধুনিক মানুষ দৈনন্দিন জীবনে এই লক্ষণগুলো কিভাবে চিনবে? প্রকৃতি কি শহরের এই ট্রাফিক জ্যামের মাঝেও কথা বলে? অবশ্যই। লক্ষণ চেনার আধুনিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হল ইনটিউশন বা সজ্ঞানে বিশ্বাস করা। স্নায়ুবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আরএএস। আচ্ছা, আরএএস। হ্যাঁ, মানুষের মস্তিষ্ক প্রতি মুহূর্তে অসংখ্য তথ্য গ্রহণ করে, কিন্তু শুধু সেই তথ্যগুলোকেই সামনে আনে যা তার লক্ষ্যের সাথে সম্পর্কিত। একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? ধরুন, কেউ যখন একটি লাল রঙের গাড়ি কেনার কথা গভীরভাবে চিন্তা করে, তখন সে রাস্তায় শুধু লাল গাড়িই দেখতে পায়। ও হ্যাঁ, আমার সাথে এমন হয়েছে। মহাবিশ্বের লক্ষণ পড়াটাও ঠিক একই রকম। মানুষ যখন তার নিজস্ব নিয়তির বিষয়ে সম্পূর্ণ একাগ্র থাকে, তখন চারপাশের সাধারণ ঘটনাগুলো, মানে মানুষের বলা কোনো কথা বা হঠাৎ পাওয়া কোনো সুযোগ, সবকিছুই তাকে তার লক্ষ্যের দিকে পথ দেখাতে শুরু করে। এটি কোনো জাদু নয়। এটি হলো ফোকাসের চূড়ান্ত রূপ। একদম ঠিক। এটি হলো মনোযোগ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, মানুষ যখন তার চারপাশের এই লক্ষণগুলো বুঝতে পারে, নিজের ইনটুইশন ধরতে পারে, তারপরও কেন একটা বিশাল অংশ মাঝপথে হাল ছেড়ে দেয়?
কেন লক্ষ্যের এত কাছে গিয়েও ফিরে আসে? আমরা যদি এই বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দেখব এর পেছনে কাজ করে মানুষের মনের আদিমতম একটি প্রবৃত্তি, কষ্ট পাওয়ার ভয়। কষ্ট পাওয়ার ভয়। হ্যাঁ, সান্তিয়াগো যখন মরুভূমিতে যাত্রা করে তখন তার নিজের হৃদয়ের সাথেই তার কথোপকথন হয়। তার হৃদয় বারবার তাকে ভিড়ে যেতে প্ররোচিত করে। হৃদয় তাকে ভয়ে দেখায় আর কি। ঠিক, হৃদয় তাকে বোঝায় যে সামনে বিপদ, সামনে অনেক কষ্ট। অ্যালকেমিস্ট তখন সান্তিয়াগোকে একটি অত্যন্ত গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করেন। কষ্ট পাওয়ার ভয় হল প্রকৃত কষ্টের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। ওহ, কি দারুণ একটা কথা! কোনো হৃদয় কখনোই কষ্ট পায় না যখন সে তার স্বপ্নের সন্ধানে বের হয়। এই ভয়ের প্রসঙ্গটি আসলেই ভালোবাসার ধারণাটি সামনে চলে আসে। মানুষ অনেক সময় ভালোবাসাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের স্বপ্ন থেকে পালিয়ে বাঁচার জন্য। এটা খুব সত্যি। মরুদ্যানে সান্তিয়াগোর সাথে ফাতিমা নামের এক নারীর পরিচয় হয়। সান্তিয়াগো যখন ভালোবাসার সন্ধান পায় তখন সে ভাবে যে ফাতেমাই হয়তো তার জীবনের আসল গুপ্তধন। সে আর যেতে চায় না। হ্যাঁ, তার মনে হয় পিরামিড পর্যন্ত যাওয়ার আর দরকার নেই। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি একটি চমৎকার পলায়ন বৃত্তি। মানে লক্ষ্য অর্জনের পথের অনিশ্চয়তা এবং বিপদের মুখোমুখি হওয়ার চেয়ে একটি সুন্দর সম্পর্কের আশ্রয়ে জীবন কাটিয়ে দেওয়া অনেক বেশি সহজ মনে হয়। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? মানুষের জীবনে ভালোবাসার স্থান কি তবে স্বপ্নের চেয়ে নিচে? মানে মানুষ তো স্বভাবতেই ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে চায়। সান্তিয়াগো ফাতেমাকে পেয়ে ভীষণ সুখী ছিল। ফাতেমাও তাকে ভালোবাসত। দুজন মানুষের এই সুন্দর মিলনের পর কেন সান্তিয়াগোকে আবার সেই উত্তপ্ত বিপদসংকুল মরুভূমিতে পাড়ি দিতে হলো? স্বপ্ন পূরণের জন্য ভালোবাসাকে কি তবে স্যাক্রিফাইস বা বিসর্জন দেওয়াই নিয়ম? এখানেই পাওলো কোয়েলহো ভালোবাসার সবচেয়ে বিশুদ্ধ রূপটিকে তুলে ধরেছেন। আচ্ছা। অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে পরিষ্কারভাবে বুঝিয়েছিলেন যে প্রকৃত ভালোবাসা কখনো কোনো মানুষকে তার পার্সোনাল লেজেন্ড থেকে সরিয়ে দেয় না। আটকে রাখে না। ঠিক, যদি সান্তিয়াগো মরুদ্যানে থেকে যেত প্রথম কয়েক বছর তারা হয়তো খুব সুখী হতো, কিন্তু এক সময় সান্তিয়াগোর অবচেতন মনে এই আক্ষেপ তৈরি হতো যে সে ফাতেমার জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। আর সেই আক্ষেপটা একটা সময় বিষ হয়ে দাঁড়াতো। একদম। এই আক্ষেপ ধীরে ধীরে হতাশা এবং ক্ষোভে পরিণত হতো। সে হয়তো সরাসরি ফাতেমাকে দোষারোপ করত না, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে সেই বিষাদ বাসা বাঁধত। ফাতেমাও একসময় নিজেকে অপরাধী ভাবত। হ্যাঁ, তাই তো। তাই নিজের স্বপ্ন পূরণ করাটা শুধু নিজের স্বার্থপরতা নয়, বরং ভালোবাসার মানুষটির প্রতি সুবিচার করার জন্য সমান জরুরি। ফাতেমাও কিন্তু একজন অসাধারণ চরিত্র। সে মরুভূমির নারী। সে সান্তিয়াগোকে আটকে না রেখে বরং তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেয়। হ্যাঁ, সে অপেক্ষা করতে রাজি ছিল। এটি প্রমাণ করে যে যদি কোনো ভালোবাসা মানুষের ডানা কেটে দেয় তবে তা জগতের ভাষায় লেখা ভালোবাসা নয়। সেটা হলো এক ধরনের অধিকারবোধ। ঠিক, অধিকারবোধ। আর এই অধিকারবোধের মায়া কাটিয়ে সান্তিয়াগো যখন অ্যালকেমিস্টের সাথে আবার যাত্রা শুরু করে তখন সে তার জীবনের সবচেয়ে কঠিন এবং অবাস্তব মনে হওয়া পরীক্ষার সম্মুখীন হয়। ওই যে বাতাসে পরিণত হওয়ার বিষয়টা। হ্যাঁ, মরুভূমিতে কিছু উপজাতীয় যোদ্ধা তাদের বন্দী করে। অ্যালকেমিস্ট তখন তাদের সেনাপতিকে বলেন যে সান্তিয়াগো চাইলে নিজেকে বাতাসে পরিণত করতে পারে। বিষয়টি শুনলেই কেমন আজগুবি মনে হয়, তাই না? একজন মানুষ যার শরীর আছে, রক্তমাংস আছে, সে কিভাবে বাতাসে পরিণত হবে? এটি আসলেই একটি গভীর রূপক। বাতাসে পরিণত হওয়ার এই রূপকটি মূলত ফ্লো স্টেট বা চরম একাত্মতার মনস্তাত্ত্বিক অবস্থাকে নির্দেশ করে। ফ্লো স্টেট? হ্যাঁ, সান্তিয়াগোকে 3 দিনের সময় দেওয়া হয়েছিল। যখন খাদের কিনারায় পিঠ ঠেকে যায় তখন মানুষের যুক্তি বা ইগো আর কোনো কাজ করে না। বাঁচার তাগিদটাই আসল হয়ে দাঁড়ায়। সান্তিয়াগো বুঝতে পারে যে তাকে বাঁচার জন্য প্রকৃতির সাথে সম্পূর্ণভাবে মিশে যেতে হবে। সে মরুভূমির সাথে কথা বলে, বাতাসের সাথে কথা বলে এবং সবশেষে সূর্যের সাথে কথা বলে। আচ্ছা। এর মানে হল সে তার চারপাশের প্রতিটি উপাদানের শক্তিকে অনুধাবন করে। এবং চূড়ান্ত পর্যায়ে সান্তিয়াগো অনুভব করে যে বিশ্বব্রহ্মাণ্ডের যে একটি আত্মা আছে তার নিজের আত্মাও সেই একই আত্মার অংশ। সে সৃষ্টিকর্তার সাথে বা মহাবিশ্বের আদি শক্তির সাথে নীরব ভাষায় যুক্ত হয় এবং সত্যি সত্যি এক প্রবল বালুঝড়ের সৃষ্টি করে। হ্যাঁ,
এই দৃশ্যটি প্রমাণ করে যে যখন কোনো মানুষ তার যাবতীয় অহংকার এবং ভয়কে সরিয়ে রেখে মহাবিশ্বের স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দেয় তখন অকল্পনীয় বাধা অতিক্রম করা সম্ভব। এই সম্পূর্ণ সমর্পণের অবস্থাই হল নিজেকে বাতাসে পরিণত করা। এই চূড়ান্ত পরীক্ষার পর সান্তিয়াগোর যাত্রা একেবারে শেষ পর্যায়ে চলে আসে। অ্যালকেমিস্টের সাথে তার পথ আলাদা হয়ে যায় এবং সে একা পিরামিডের সামনে পৌঁছায়। হ্যাঁ, অবশেষে পিরামিডের বিশালতা দেখে সে আবেগে কেঁদে ফেলে। এরপর সে বালু খুঁড়তে শুরু করে, কিন্তু সেখানে কোনো গুপ্তধন ছিল না। কিচ্ছু ছিল না সেখানে। উল্টো কিছু ডাকাত তাকে আক্রমণ করে, মারধর করে এবং তার কাছে থাকা শেষ সম্বলটুকুও কেড়ে নেয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সান্তিয়াগো তখন ডাকাতদের তার স্বপ্নের কথা বলতে বাধ্য হয়। হ্যাঁ, গল্পের ক্লাইম্যাক্স বা চরম পরিণতি ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে। ডাকাতদের সর্দার সান্তিয়াগোর কথা শুনে উপহাস করে। সে হাসতে থাকে। সে বলে যে সে নিজেও একবার স্বপ্ন দেখেছিল, স্পেনের কোনো এক প্রান্তরে একটা পুরনো গির্জার ধ্বংসস্তূপের নিচে একটি সাইকামোর গাছের শেকড়ে গুপ্তধন লুকানো আছে। কিন্তু সে এত বোকা নয় যে একটা স্বপ্নের উপর ভিত্তি করে মরুভূমি পাড়ি দেবে। এই চরম আঘাতের মুহূর্তেও সান্তিয়াগো হাসতে শুরু করে, কারণ সে বুঝতে পারে তার গুপ্তধন আসলে সেখানেই ছিল যেখান থেকে সে তার যাত্রা শুরু করেছিল, সেই স্পেনের পুরনো গির্জার ধ্বংসস্তূপের নিচে সাইকামোর গাছের শিকড়ে। সে আসলে আক্ষরিক অর্থেই গুপ্তধনের উপর ঘুমিয়েছিল। এই সমাপ্তিটি একটি অত্যন্ত শক্তিশালী দর্শন তুলে ধরে। গুপ্তধন যদি স্পেনেই ছিল, তবে সান্তিয়াগোকে কেন পুরো বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসতে হলো? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সান্তিয়াগো যদি এই দীর্ঘপথ পাড়ি না দিত, যদি সে তার ভেড়া বিক্রি করে ঝুঁকি না নিত, যদি সে ক্রিস্টাল মার্চেন্টের দোকানে কাজ না করত, ফাতেমার দেখা না পেত, হ্যাঁ, এবং মরুভূমির নীরবতা থেকে জগতের ভাষা না শিখত, তাহলে সে কখনোই এই গুপ্তধনের অস্তিত্ব উপলব্ধি করতে পারত না। ম্যাপের শেষে গুপ্তধন হয়তো শুরুতেই ছিল, কিন্তু সেই গুপ্তধন চেনার এবং অর্জন করার যোগ্যতা তৈরি করতে পুরো যাত্রাটার প্রয়োজন ছিল। যাত্রাটাই আসলে মানুষকে সেই গুপ্তধনের যোগ্য করে তোলে। এই গভীর আলোচনার একদম শেষে বইয়ের শেষ দিকের একটি চমৎকার ছোট্ট গল্পের দিকে নজর দেয়া যায়, যা মানুষের জীবনের অদৃশ্য প্রভাব নিয়ে একটি নতুন চিন্তার দুয়ার খুলে দেয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মানুষের জীবনের সফলতা বা উদ্দেশ্য আসলে কে নির্ধারণ করে? অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে প্রাচীন রোমের সম্রাট টাইবেরিয়াসের আমলের একটি গল্প শুনিয়েছিলেন। হ্যাঁ, গল্পটা খুব সুন্দর। এক ভালো মানুষের দুই ছেলে ছিল। একজন ছিল সেনাপতি, যে সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলে যুদ্ধ করত। অন্যজন ছিল কবি, যার অসাধারণ সব কবিতা পুরো রোম শহরে মানুষের মুখে মুখে ফিরত। আচ্ছা। ওই পিতা একবার স্বপ্নে দেখেছিলেন যে তার এক সন্তানের কথা সারা বিশ্ব যুগ যুগ ধরে মনে রাখবে। যে কোনো সাধারণ মানুষের মতোই সেই পিতা ভেবেছিলেন যে তার কবি ছেলের কথাই বলা হচ্ছে, কারণ কবির কবিতা তো মানুষের হৃদয় জয় করে নিয়েছিল। হ্যাঁ, এটাই স্বাভাবিক। কিন্তু মৃত্যুর পর স্বর্গে গিয়ে সেই পিতা এক ভিন্ন সত্য জানতে পারলেন। দেবদূত সেই পিতাকে জানালেন যে তার স্বপ্নটি সত্যি হয়েছে, তবে তার কবি ছেলের জন্য নয়, বরং তার সেই সেনাপতি ছেলের বলা একটি কথার জন্যই তার পরিবার ইতিহাসে অমর হয়ে আছে। আচ্ছা, কি কথা সেটা? সেই সেনাপতি একবার তার অসুস্থ ভৃত্যের জন্য যীশুখ্রিস্টের কাছে সাহায্য চাইতে গিয়েছিল। যীশু যখন তার বাড়িতে যেতে চান, তখন সেই সেনাপতি বলেছিল, প্রভু, আপনি আমার ঘরে প্রবেশ করবেন, আমি এমন যোগ্য নই, কিন্তু আপনি শুধু একটি কথা বলুন, তাতেই আমার ভৃত্য সুস্থ হয়ে উঠবে। ওহ! এই অকৃত্রিম বিশ্বাসের কথাটি বাইবেলে লিপিবদ্ধ হয়ে যায়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ পাঠ করছে। একজন সাধারণ সেনাপতি, মানে যে হয়তো শুধু যুদ্ধক্ষেত্রের কৌশল জানত, তার বলা একটি কথা মহাবিশ্বের বিশাল পরিকল্পনার এমন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াল, যা সে নিজে বা তার পরিবার কখনো কল্পনাও করতে পারেনি। একদম। এই পৃথিবী নামক বিশাল ক্যানভাসে প্রতিটি মানুষের জীবনই ইতিহাসের কোনো না কোনো এক কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ঠিক। অনেক সময় মানুষ নিজের কাজের বিশালতা সম্পর্কে জানতে পারে না, কিন্তু মহাবিশ্বের ভাষা পড়তে পারলে এবং ইনটিউশনের উপর ভরসা রাখলে সেই অদৃশ্য উদ্দেশ্যগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। নিজের স্বপ্নগুলো পূরণের পথ কোনো মসৃণ মানচিত্রের মতো নয়, যেখানে লাল কালি দিয়ে গন্তব্য চিহ্নিত করা থাকে। এই পথে ভয় আছে, ভালোবাসার পিছুটান আছে, আর আছে অসংখ্য পরীক্ষা। কিন্তু যখন নিজের চারপাশের লক্ষণগুলোকে মনোযোগ দিয়ে পড়া যায়, বর্তমানের সাথে একাত্ম হওয়া যায়, তখন সেই অচেনা মরুভূমিও পথ দেখাতে শুরু করে। হ্যাঁ, পথ এমনিতেই তৈরি হয়ে যায়। যখন চোখ আনন্দে ভিজে উঠবে,
তখনই বোঝা যায় যে নিয়তির আসল গুপ্তধন আর দূরে নেই। শুধু দরকার সেই প্রথম পদক্ষেপটি নেওয়ার সাহস। আজ এ পর্যন্তই। চারপাশের লক্ষণগুলোকে চিনে নেওয়ার এবং নিজের অসীম সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার এই যাত্রা সবার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করুক। ভালো থাকবেন সবাই।